সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো যে আমরা স্ক্রিনে বিভিন্ন ধরনের প্রাণী দেখতে পাচ্ছি। কতগুলো প্রাণী দেখো, আমরা হয়তো বা এর মধ্যে বাস্তবেই অনেক প্রাণী দেখেছি কিংবা অনেকগুলো প্রাণী দেখিনি। হ্যাঁ, আমরা অলরেডি বুঝে গেছি যে আজকে আমরা কি পড়ব। আজকে মূলত প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করব, এবং এটি উচ্চ মাধ্যমিক জীববিজ্ঞানের দ্বিতীয় পত্রের অর্থাৎ প্রাণী বিজ্ঞানের প্রথম অধ্যায়, এবং প্রথম অধ্যায়ের প্রথম ক্লাসে সবাইকে স্বাগতম। এবং আমি তোমাদের সাথে আছি, জানোই অলরেডি, দবন কুমার, লেকচারার, ডিপার্টমেন্ট অফ জুওলজি, আখাউড়া ক্যাম্ব্রিয়ান কলেজ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো তোমরা আজকে পুরো ক্লাসে কি শিখতে পারবে, প্রাণী বৈচিত্র্য কি এবং এর যে প্রকারভেদ রয়েছে এবং শ্রেণীবিন্যাসের ভিত্তি কি জানবো আমরা, এবং এর ক্ষেত্রে যে ভিত্তিগুলো রয়েছে তার মধ্যে ভ্রূণস্তর, প্রতিসাম্য, খণ্ডায়ন খুবই ভালোভাবে বিশ্লেষণ করতে পারে। ওকে, দেখো প্রথমে চলে যায় প্রাণী বৈচিত্র্য। প্রাণী বৈচিত্র্য অর্থাৎ অ্যানিমাল ডাইভার্সিটি। দেখো প্রাণী বৈচিত্র্য কি একটু লক্ষ্য করো। কি পৃথিবীর সকল প্রাণীর মধ্যে যে বিদ্যমান জিনগত, প্রজাতিগত এবং বাস্তু সংস্থানগত যে বিভিন্নতা বা যে বৈচিত্র্য পরিলক্ষিত হয়, একেই বলা হয় কি প্রাণী বৈচিত্র্য বা অ্যানিমাল ডাইভার্সিটি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমরা জানি যে প্রত্যেক জীবদেহ অসংখ্য কোষ দিয়ে গঠিত। প্রত্যেক জীবদেহ বলতে এককোষী জীবের কথা আমি বলছি না, উন্নত জীব, উদ্ভিদ, প্রাণীর ক্ষেত্রে হয়ে থাকা। যেহেতু আমরা আজকে প্রাণী বিজ্ঞানের প্রথম অধ্যায় পড়ছি, সুতরাং প্রাণী নিয়েই কথা বলবো। সুতরাং দেখো যে এই যত প্রাণী রয়েছে, এই প্রাণীর দেহে কি অসংখ্য কোষ দিয়ে গঠিত। প্রাণী দেহ অসংখ্য কোষ দিয়ে গঠিত। এখন দেখো যে এবং এই যে কোষগুলোর মধ্যে কি থাকে, নিউক্লিয়াস থাকে। নিউক্লিয়াসের মধ্যে কি থাকে আমরা জানি, ক্রোমোজোম থাকে, এবং ক্রোমোজোমের মধ্যে কি থাকে আমরা জানি, ডিএনএ থাকে, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড থাকে, এবং এই ডিএনএ এর মধ্যে কি থাকে তাও জানি আমরা, কি জিন থাকে। এবং এই জিনের যে পার্থক্য অর্থাৎ জিনের যে সিকোয়েন্স থাকে, জিনের যে কোডন থাকে, এর যে পার্থক্য থাকে, এবং এই পার্থক্যের কারণেই কি বিভিন্ন প্রজাতির মধ্যে বিভিন্ন ক্যারেক্টার মানে চারিত্রিক বৈশিষ্ট্য বলো, গঠন বলো, বাস্তু সংস্থানগত দিক থেকে বলো না কেন, আকার আকৃতি বিভিন্ন দিক থেকে কি পার্থক্য বা বৈচিত্র্য সৃষ্টি হয়ে থাকে। এবং অনেক সময় এই কোডন, এই জিনের সিকোয়েন্সিং এর পার্থক্যের কারণে কি হয়, অনেক সময় একই প্রজাতির মধ্যেও পার্থক্য পরিলক্ষিত হয়ে থাকে। আর একই বলা হয় কি জিনগত বৈচিত্র্য। এবং এই জিনগত বৈচিত্র্যের কারণেই সৃষ্টি হয়ে থাকে কি প্রজাতিগত বৈচিত্র্য। অর্থাৎ এক প্রজাতির ক্ষেত্রে সাথে আর এক প্রজাতির কি কখনোই তুমি অনেক ক্ষেত্রেই মিল পাবা না, অনেক ক্ষেত্রেই মিল আমরা পাবো না। আর এই অমিল সৃষ্টি হয়ে থাকে বা বৈচিত্র্যতা সৃষ্টি করে থাকে মূলত এই জিন। এবং জিনের ফলে যে প্রজাতির মধ্যে, বিভিন্ন প্রজাতির প্রাণীর মধ্যে যে বিভিন্নতা সৃষ্টি হয়, একে বলা হয় প্রজাতিগত বৈচিত্র্য। এবং প্রজাতিগত বৈচিত্র্যের ফলেই সৃষ্টি হয়ে যায় কি বাস্তু সংস্থানগত বৈচিত্র্য। যেমন এক এক প্রজাতির প্রাণী এক এক জায়গায় কি বসবাস করে থাকে। যেমন আমরা মানুষের কথা যদি বলি, মানুষ কি পানিতে ডুব মেরে বসবাস করতে পারবে? পানিতে বসবাস করতে পারবে? নো, কখনো না। স্থলজ পরিবেশে এবং সামাজিক পরিবেশে বসবাস করবে। আবার দেখো যে যদি তুমি একটা কীট পতঙ্গের কথা যদি ধরে নেই, যে ঘাস ফড়িংয়ের কথা, ঘাস ফড়িংকে যদি তুমি রাজপ্রাসাদও দাও, তাহলে কি সে রাজপ্রাসাদে বাস করে মজা পাবে না, সে কি অবশ্যই ঝোপঝাড় খুঁজবে। ওকে, তো এই হচ্ছে কি। আবার যদি আমি শিয়াল মামার কথা যদি বলি, শিয়াল মামা কিন্তু ওই ঝোপঝাড় কিংবা বন জঙ্গলে বুঝবে, তুমি তোমার বসত ভিটে বা বাসা বাড়িতে কখনো বসবাস করবে না। ঠিক আছে, তাহলে দেখো যে এক এক প্রজাতির প্রাণীর বাসস্থান এক এক রকম। তাহলে এই যে প্রজাতিগত পার্থক্যের ফলে কি হচ্ছে, বাস্তু সংস্থানগত পার্থক্য সৃষ্টি হচ্ছে বা বিভিন্নতা সৃষ্টি হচ্ছে, একেই বলা হচ্ছে কি ইকোসিস্টেম ডাইভার্সিটি বা বাস্তু সংস্থানগত কি বৈচিত্র্য। তাহলে প্রাণী বৈচিত্র্য কয় ধরনের? 3 ধরনের। জিনগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য এবং কি বাস্তু সংস্থানগত বৈচিত্র্য। তাহলে এবং এই তিনটার সাথে কি একে অপরের পরিপূরক। অর্থাৎ জেনেটিক ভ্যারিয়েশন না ঘটলে কখনো কি হতো না, প্রজাতিগত ভ্যারিয়েশন ঘটতো না বা বৈচিত্র্য সৃষ্টি হতো না। আবার প্রজাতিগত বৈচিত্র্য সৃষ্টি না হলে কি
বাস্তু সংস্থানগত বৈচিত্র্য সৃষ্টি হতো না। তো আশা করি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো যে প্রাণী বৈচিত্র্য বা অ্যানিমাল ডাইভার্সিটি কি। ওকে, এবার চলে যায় দেখো ভ্রূণ স্তর, এবং তার আগে জেনে নেই যে প্রাণী শ্রেণীবিন্যাসের ভিত্তি। আসলে প্রাণী শ্রেণীবিন্যাসের ভিত্তি কি, আমরা জানি শ্রেণীবিন্যাস কি, এবং এই যে প্রাণীর শ্রেণীবিন্যাস করতে হলে বিশেষ কিছু বিষয়ের উপর কি ভর দিয়ে গবেষণা করে ওই প্রাণীটিকে প্রাণী জগতের একটা নির্দিষ্ট অবস্থান খুঁজে বের করে তাকে সেই অবস্থানে জায়গা দেওয়া হয়। ওকে, তাহলে যে সকল বিশেষ বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে নির্ভর করে কি করা হয়, প্রাণীর শ্রেণীবিন্যাস করা হয়, এই সকল বৈশিষ্ট্যগুলোকে বিশেষ বৈশিষ্ট্যগুলোকে বলা হয় কি প্রাণী শ্রেণীবিন্যাসের ভিত্তি। তার মধ্যে রয়েছে ভ্রূণ স্তর, প্রতিসাম্যতা, খণ্ডায়ন, অঞ্চলায়ন, আকার আকৃতি, ভ্রূণ স্তরের তারপরে কি কোষীয় মাত্রা বা সাংগঠনিক মাত্রা, বিভিন্ন রকম ভিত্তি রয়েছে। আমরা এই ভিত্তিগুলো ধীরে ধীরে জানবো, তাহলে তোমরা বুঝতে পারবে যে না, হ্যাঁ, একটা প্রাণী শ্রেণীবিন্যাস করতে হলে অবশ্যই এই জিনিসগুলোর উপরেই কিন্তু গবেষণা করতে হবে। না হলে কি একটা প্রাণী, নতুন প্রাণী আবিষ্কার হলো, এই প্রাণীটিকে আমি প্রাণী জগতে কোন জায়গায় রাখবো সেটা কিন্তু জানতে পারবো না। ঠিক আছে, তাহলে এই প্রাণী শ্রেণীবিন্যাসের ভিত্তির মধ্যে কয়েকটি ভিত্তি আমরা আজকে পড়বো, তারপরের ক্লাস আমরা কয়েকটা ভিত্তি পড়বো। তার মধ্যে একটা রয়েছে কি ভ্রূণ স্তর। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটা কমন জিনিস জানি যে সমগ্র জীব জগৎকে 5টি রাজ্যে ভাগ করা হয়েছে, 5টি কিংডমে। তার মধ্যে সর্বশেষ কিংডম কি, কিংডম অ্যানিমেলিয়া, এবং এই কিংডম অ্যানিমেলিয়াকে আবার কি 33টি ভাগে ভাগ করা হয়েছে, যেগুলোকে ফাইলাম বা পর্ব বলা হয়। এই 33টি পর্বের মধ্যে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে, মাইনর পর্ব, মেজর পর্ব। মাইনর পর্ব বলতে কি বোঝায়, যে সকল পর্বে প্রাণী প্রজাতির সংখ্যা কম তাদের বলা হয় কি মাইনর পর্ব, এবং মেজর পর্ব কোনগুলোকে বলা হয়, যে সকল পর্বে প্রাণী প্রজাতির সংখ্যা অধিক তাদের বলা হয় কি মেজর পর্ব। এবং আমরা জানি যে 33টি পর্বের মধ্যে 9টি কি মেজর পর্ব, তার মধ্যে কি পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা, এবং সর্বশেষ রয়েছে কি কর্ডাটা। ঝটপট এই 9টি পর্বের নাম মুখস্থ করে ফেলবে তোমরা এখনই ক্লাসটি পজ করে, তাহলে পুরো ক্লাসটি তোমরা বুঝতে পারবে। ওকে, দেখো শিক্ষার্থী বন্ধুরা, যে একটা জিনিস, এই যে 9টি পর্ব, এই 9টি পর্বের মধ্যে এখন একটা প্রাণী, নতুন প্রাণী আবিষ্কার হলো, তুমি কোন পর্বে রাখবে, একে কোন পর্বে স্থান দিবে। আমরা জানি যে যেহেতু একটা প্রাণী তাহলে কিংডম অ্যানিমেলিয়াই হবে, কিন্তু একে কোন পর্বে আমি স্থান দিব, পরিফেরা নাকি কর্ডাটা, নেমাটোডা নাকি মলাস্কা, ইত্যাদি ইত্যাদি এরকম প্রশ্ন আসতে পারে। তাহলে তোমাকে প্রথমে একটা জিনিস জানতে হবে যে ভ্রূণ স্তর, যখন ভ্রূণ বলতে কি মাতৃগর্ভের যে শুরুর অবস্থা, অর্থাৎ আমরা জানি যে শুক্রাণু ডিম্বাণু নিষেকের ফলে জাইগোট সৃষ্টি হয়, এবং জাইগোটের ফলে জাইগোটের ক্লিভেজ হয়, ক্লিভেজের ফলে কি ধীরে 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 কি যে নির্দিষ্ট আকৃতি প্রদান, মানে আকৃতি সৃষ্টি হয়ে থাকে, এবং যে পরিস্ফুটন হয়, এই যে এই আকৃতিগত জিনিসটিকে বলা হয় কি ভ্রূণ। অর্থাৎ মাতৃগর্ভের যে শিশু যে অবস্থা, একে বলা হয় ভ্রূণ। এবং ভ্রূণের পরিস্ফুটনের সময় কোন পর্বের প্রাণীদের ক্ষেত্রে কোন স্তর সৃষ্টি হয় না, কোন পর্বের প্রাণীদের ক্ষেত্রে 2টি স্তর সৃষ্টি হয়, 2টি স্তর সৃষ্টি হয়, এবং কোন পর্বের প্রাণীদের ক্ষেত্রে 3টি স্তর সৃষ্টি হয়। যেমন পরিফেরা পর্বের প্রথম যে পর্বটি মেজর পর্ব, এর কোনো স্তর সৃষ্টি হয় না। আবার তারপর রয়েছে কি নিডারিয়া, এই নিডারিয়া পর্বের প্রাণীদের ক্ষেত্রে ভ্রূণীয় পরিস্ফুটনের সময় 2টি স্তর সৃষ্টি হয়, 2টি। একটি বাইরের দিকের দিকে বলা হয় অ্যাক্টোডাম, এবং ভেতরের দিকে বলা হয় অ্যান্ডোডাম। তাহলে অ্যাক্টোডাম এবং অ্যান্ডোডাম, তাহলে কাদের ক্ষেত্রে হলো, নিডারিয়াদের ক্ষেত্রে। এবার তারপরের পর্ব হচ্ছে প্লাটিহেলমিনথিস, এদের ক্ষেত্রে কি 3টা স্তর সৃষ্টি হয়। এদের থেকে শুরু করে, অর্থাৎ 3 নম্বর মেজর পর্ব থেকে শুরু করে লাস্ট পর্যন্ত, কর্ডাটা পর্যন্ত কি 3টা স্তর সৃষ্টি হয়। এবং এই 3টে স্তর কি, আগে 2টা মিল থাকবে, অর্থাৎ বাইরের দিকেটা কি অ্যাক্টোডাম, ভেতরটা অ্যান্ডোডাম, এবং মাঝেরটি কি মেসোডাম। ওকে, তাহলে এই যে যাদের 2টা স্তর সৃষ্টি হয় তাদের বলা হয় কি, তাদের বলা হয় দ্বিস্তর বিশিষ্ট প্রাণী, এবং অর্থাৎ ডিপ্লোব্লাস্টিক প্রাণী। এবং যাদের ক্ষেত্রে কি 3টি স্তর সৃষ্টি হয় তাদের বলা হয় কি ত্রিস্তরের প্রাণী। দেখো যে এই যে দেখতে পাচ্ছি আমরা যে অ্যাক্টোডাম কি, ভেতরটি কি বাইরেরটি অ্যাক্টোডাম, ভেতরটি অ্যান্ডোডাম, এবং মাঝেরটি কি মেসোডাম। কিন্তু দ্বিস্তরের প্রাণীদের ক্ষেত্রে কি
ভেতরের যে অংশটুকু এখানে যেটা আমরা মেসোডার্ম হিসেবে জানছি, এখানে কি মেসোডার্ম থাকবে না। এখানে মেসোডার্মের বদলে আরেকটা স্তর, মোটামুটি একটা স্তর সৃষ্টি হবে যেটাকে বলা হয় কি মেসোগ্লিয়া। কিন্তু এটা নির্দিষ্ট কোনো স্তর নয় যে এটি পরবর্তীতে রূপান্তরিত হয়ে কোনো বিশেষ স্ট্রাকচার তৈরি করবে। ঠিক আছে, এটা একদম পার্মানেন্ট একটা স্তর থাকে যেটা মেসোগ্লিয়া বলা হয়। কিন্তু এই মেসোগ্লিয়া থেকে পরবর্তীতে কোনো অঙ্গ বা অঙ্গতন্ত্র সৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পেলাম যে দ্বিস্তরের প্রাণীর ক্ষেত্রে দুইটি স্তর, একটোডার্ম এবং কি অ্যান্ডোডার্ম, এবং ত্রিস্তরের প্রাণীর ক্ষেত্রে কি একটোডার্ম, মেসোডার্ম এবং অ্যান্ডোডার্ম। ওকে, এবার দেখো যে এই যে ভ্রূণের পরিস্ফোটনের সময় যে স্তরগুলো সৃষ্টি হয়, এই স্তরগুলো কি স্তরের দিকে যায় না, ধীরে 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 এই স্তরগুলো বিভিন্ন অঙ্গ বা অঙ্গতন্ত্রে কি রূপ নেয়। ওকে, যেমন আমাদের ক্ষেত্রে আমরা কিন্তু ত্রিস্তরের প্রাণী, তো আমাদের ক্ষেত্রে যে বাইরের যে স্তর, এখান থেকে কি বাইরের ত্বক সৃষ্টি হয় বা নিউরন স্নায়ুতন্ত্র সৃষ্টি হয়, তারপরে কি মেসোডার্ম থেকে কি সৃষ্টি হয়, অ্যান্ডোডার্ম থেকে সৃষ্টি হয়। একটু দেখো, আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে তিনটি ভ্রূণীয় স্তর সৃষ্টি হয়, এই স্তরগুলো থেকে কি কি অংশগুলো সৃষ্টি হয়ে থাকে। যে তোমার একটোডার্ম থেকে কি সৃষ্টি হয়, ত্বক, নিউরন, মেসোডার্ম থেকে সৃষ্টি হয় ব্লাড সেল, মাসল ইত্যাদি ইত্যাদি। তারপরে অ্যান্ডোডার্ম থেকে সৃষ্টি হয় পরিপাক তন্ত্র এবং শ্বাসনালীর সৃষ্টি হয়ে থাকে। তো ইত্যাদি এই জিনিসগুলো এটা নিয়ে আরো ডিটেলস আলোচনা করব অন্য একটি ক্লাসে। ঠিক আছে, তো দেখো যেহেতু এই অধ্যায়ে এটা নিয়ে আলোচনা করা নেই, তারপর আছে দেখো যে প্রাণী শ্রেণী বিন্যাসের আরো একটি ভিত্তি, সেটা হচ্ছে কি প্রতিসাম্যতা, সিমেট্রি। প্রতিসাম্যতা কি? প্রতিসাম্যতা হচ্ছে যখন কোনো প্রাণীদেহকে সমান কয়েকটি অংশে ভাগ করা যায়, তখন এই ভাগ করাটাকে, বিভক্ত করাটাকে বলা হয় কি প্রতিসাম্যতা। সাপোজ আমি যদি এটার কথা বলি, তাহলে একে যদি আমরা এই লম্ব অক্ষ বরাবর কি করি, দুই ভাগে ভাগ করতে পারি, সমান দুই অংশে একেবারে মিল থাকবে, দুই অংশের মধ্যে মিল থাকবে, একে বলা হয় কি প্রতিসাম্য। ওকে, বা সিমেট্রি বলা হয়। এবং এই প্রতিসাম্য কয় ধরনের? চার ধরনের, যে গোলীয় প্রতিসাম্য, তারপরে অরীয়, দ্বি অরীয় এবং দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। আবার অনেক অনেক প্রাণী আছে যাদেরকে ভাগ করা যায় না, এদেরকে বলা হয় অপ্রতিসাম্য। ওকে, আমরা জানবো। দেখো প্রথমে যে গোলীয় প্রতিসাম্য, দেখো গোলীয়, এটা কি দেখে প্রাণী মনে হয়? হ্যাঁ, এটা একটা প্রাণী, একেবারে বলের মতো একটা প্রাণী। এখন একটা বলকে তুমি ক্রিকেট বলের কথা যদি কল্পনা করো, তাহলে দেখা যাবে যে একে কি যে কোনো তল বরাবর তুমি অর্ধেক বা দুই অংশ ভাগ করতে পারবে, যে কোনো তল বরাবর। এর সমান যে কোনো তল বরাবর ভাগ করলে কিন্তু পার্থক্য পরিলক্ষিত করতে পারবে না, যে কোন অংশে বেশি হয়ে গেল, কোন অংশে কম হয়ে গেল, বা এ অংশে নাক আছে তো এ অংশে মুখ আছে, এরকম কিনা। ঠিক আছে, তাহলে দেখো এই প্রাণীর নাম হচ্ছে ভলভক্স। আবার দেখো যে কি এটি একটি প্রাণী যারা কি রেডিউলারিয়া, এটি একটা প্রাণী। ঠিক আছে, তাহলে এই প্রাণীগুলো কি একেবারে গোল, বলের মতো। তাহলে এদেরকে আমরা যে কোনো তল বরাবর কি ভাগ করতে পারি, অসংখ্য অংশে ভাগ করতে পারি। এবং যেহেতু গোলকের ন্যায় বলের মতো, সুতরাং এদেরকে বলা হয় কি এদের যে প্রতিসাম্য, একে বলা হয় গোলীয় প্রতিসাম্য। ওকে, এরপর রয়েছে দেখো অরীয় প্রতিসাম্য এবং দ্বি অরীয় প্রতিসাম্য। অরীয় প্রতিসাম্য কি একটু দেখো, কয়েকটা প্রাণী আমরা দেখে নেই, তারপরে বুঝতে পারবো। দেখো এটা কি জেলিফিশ, একেবারে কি অঙ্কের পৃষ্ঠভাবে চাপা একটা জিনিস, চাপা। তারপরে কি অ্যাস্ট্রোপেকটেন, তারা মাছ, এরা কি অঙ্কের পৃষ্ঠভাবে চাপা, প্লেটের মতো, যদি প্লেটের মতো কল্পনা করো। এরা কি হাইড্রা, যদিও অঙ্কের পৃষ্ঠভাবে চাপা না, তথাপি কি যেহেতু বডি রয়েছে, বাইরে থেকে কোর্সিকা গুলো রয়েছে। হ্যাঁ, তারপরে আমরা যদি এখানে একটা প্রাণী দেখি, হ্যাঁ কি যে এটি টেনোফোরা পর্বের একটি প্রাণী, তাহলে এটি কি জেলিফিশ, অরেলিয়া, অ্যাস্ট্রোপেকটেন, হাইড্রা, আর এটি কি সিওলো প্লান্ট। তাহলে কি অরীয় প্রতিসাম্য কি যে সকল প্রাণদেহকে লম্ব অক্ষ বরাবর কি অসংখ্য অংশে ভাগ করা যেতে পারে। একটা প্লেটের মতো ধরে নাও, এটা এভাবে ভাগ করি তা হবে, এইভাবে ভাগ করি তা হবে, যে কোনো ভাবে ভাগ করলে, যদি ভাগ করা যায়, তখন এই প্রতিসাম্যকে বলা হয় কি অরীয় প্রতিসাম্য। যেমন তারা মাছ, এটি যদিও অরীয় বলতে পঞ্চ অরীয় হবে, কারণ এর পাঁচটি কি থাকে, পাঁচটি পা থাকে। এই পাঁচটা পাকে কি আমি পাঁচ অংশ ভাগ করতে পারবো সমান অংশে। আবার একে কি বিভিন্ন অংশ ভাগ করতে পারবো, একেও কি ভাগ করতে পারবো। ঠিক আছে, কিন্তু অরীয়র সাথে আর একটা মিল আছে, যেটা দ্বি অরীয়।
এখানে অসংখ্যবার লম্ব অক্ষ বরাবর ভাগ করতে পারবো, কিন্তু একে কি লম্ব অক্ষ বরাবর মাত্র 2বার ভাগ করতে পারবো, 2বার। হ্যাঁ, যেমন দেখো এই যে যদি আমি এইকে যদি এই এই প্রাণীটি কি এইটি দেখো যে এটা একটি আপেলের মতো, ধরে না আপেলের মতো, এই এখানে এদিকে একটা সুতা আছে, এদিকে একটা সুতা রয়েছে, অর্থাৎ কোর্সিকা, এদিকে বলা হয় কোর্সিকা, এই যে সুতা। এখন যদি আমি এইভাবে ভাগ করি তাহলে একটা সুতা এদিকে যাবে, একটা সুতা এদিকে যাবে, তাহলে একরকম হলো। আবার যদি আমি এইভাবে ভাগ করি তাহলে কি 2 সুতারই অর্ধেক এদিকে যাবে, আবার কি অর্ধেক এদিকে আসবে, তাহলে জাস্ট 2বার ভাগ করা যাবে। একে বলা হয় কি, এবং লম্ব অক্ষ বরাবর, এই কারণে একে বলা হয় দ্বি-অরীয় প্রতিসাম্য। ঠিক আছে, এরপর রয়েছে দেখো দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। ওকে, অর্থাৎ যে সকল প্রাণীদেহকে তাদের কি মধ্য পৃষ্ঠ বরাবর, অর্থাৎ কি স্যাজিটাল তল বরাবর সমান 2 অংশ, অর্থাৎ ডান এবং বাম অংশে ভাগ করা যায়, তখন এই ধরনের প্রতিসাম্যকে বলা হয় কি দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। অর্থাৎ আমার কথা যদি ভাবো, দেখো এই যে ম্যান ধরে নাও আমি, দেখো তাহলে আমাকে যদি এইভাবে ভাগ করা যায় তাহলে কি হবে, আমার কি নাক অর্ধেক যাবে, চোখ একটা যাবে এদিকে, একটা যাবে এদিকে, মুখের অর্ধেক যাবে এদিকে, নাকের যাবে, তারপরে কি গলা, বুক, তারপরে কি পা, হাত যাবে একটা এদিকে, পা যাবে একটা এদিকে। জাস্ট স্যাজিটাল তল বরাবর 2বার ভাগ, একবার ভাগ করা যাবে ডান এবং বাম অংশে। এখন যদি এইভাবে ভাগ করো আমাকে, এইভাবে ধরে না আমি এইভাবে তোমরা এই বরাবর ভাগ করবে, অর্থাৎ সম্মুখ পৃষ্ঠ বরাবর, তাহলে সম্মুখ দিকে চোখ থাকবে, পিছন দিকে চোখ থাকবে না। ঠিক আছে, অর্থাৎ স্যাজিটাল তল বরাবর ছাড়া অন্যভাবে সমান অংশে ভাগ করতে পারবে না। ভাগ করা যাবে, অনেক টুকরে ভাগ করা যাবে, কিন্তু সমান অংশে ভাগ করতে পারবে না। তাহলে দেখো মানুষ, তারপরে কি কীট পতঙ্গ, অসংখ্য প্রাণী রয়েছে, গরু, ছাগল, হাতি, ঘোড়া, মাছ, সবাই কি দ্বিপার্শ্ব প্রতিসাম্য। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা প্রতিসাম্যটা কি বুঝতে পেরেছো। এবং অনেক প্রাণী রয়েছে যারা কি ভাগ করা যায় না, তখন এদের বলা হয় কি অপ্রতিসাম্য, অর্থাৎ এদের বিভক্ত করা যায় না সমান অংশে, সাম্য। একে তুমি কোন অ্যাঙ্গেলে ভাগ করবে। তারপর যেমন পরিফেরা পর্বের কিছু প্রাণী যাদের স্পঞ্জ বলা হয়, এদের কি নির্দিষ্ট আকার আকৃতি নেই, সুতরাং এদের সমান অংশ ভাগ করতে পারবে না, তখন এদের বলা হয় কি অ্যাসিমেট্রি বা অপ্রতিসাম্য। এরপর দেখো খণ্ডায়ন। খণ্ডায়ন বলতে কি বোঝায়, আমরা জানি যে কিছু কিছু প্রাণী দেহ রয়েছে যাদের ক্ষেত্রে কি, যাদের দেহ বেশ কিছু খণ্ডক সম্মিলিতভাবে কি যুক্ত হয়ে পুরো প্রাণী দেহ গঠন করেছে, এদের বলা হয় কি খণ্ডায়ন। যেমন আমরা কেঁচোর ক্ষেত্রে খুব স্পষ্ট ভাবে আমরা দেখতে পাই, তারপরে চিংড়ি আমরা দেখেছি সচরাচর চোখের সামনে। আবার যদি আমরা কীট পতঙ্গ, এইসব চিংড়ি ছাড়াও যদি আমরা কীট পতঙ্গ দেখে থাকি, তাহলে আমরা স্পষ্ট ভাবে বুঝতে পারবো যে এদের দেহ কি খণ্ডায়িত, অর্থাৎ অনেকগুলো খণ্ডক একত্রিত হয়ে কি এদের পুরো দেহ কাঠামো গঠন করেছে। দেখো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে এই কেঁচোর ক্ষেত্রে যদি দেখি, তো এদের দেহে যে খণ্ডক গুলো রয়েছে, এই খণ্ডক গুলো কি সবগুলো রিং আকৃতির এবং এক সমান সমান, সবগুলো খণ্ডকই সমান, এ কারণে এদের বলা হয় কি সমখণ্ডকায়ন। ওকে, এবং এই কীট পতঙ্গের ক্ষেত্রে যদি দেখি আমরা, দেখো যে আমি চিংড়ির কথা বাদে দিলাম কারণ এই চাইতে একটি ব্যতিক্রম রয়েছে, যে আমরা জানি যে উপরের অংশটুকু মস্তকাঞ্চল বলি আমরা, মস্তকাঞ্চল, এবং কি মাঝেরটুকু বক্ষ অঞ্চল, এবং শেষের দিকে কি শেষেরটুকু উদর অঞ্চল, উদরীয় অঞ্চল। তাহলে মস্তক অঞ্চলে অনেকগুলো খণ্ডক একত্রিত হয়ে মস্তক অঞ্চল গঠন করেছে। তারপরে কি বক্ষ অঞ্চলে কি অনেকগুলো খণ্ডক একত্রিত হয়ে কি বক্ষ অঞ্চল গঠন করেছে। অনেকগুলো বলতে মূলত 3টা খণ্ডক থাকে, এবং উদর অঞ্চলে 7টি বা 7টি প্লাস মাইনাস কিছু খণ্ডক নিয়ে কি উদর অঞ্চল গঠন করেছে। ঠিক আছে, তাহলে এদের যে খণ্ডকগুলো রয়েছে এটা কিন্তু সমান না, এ কারণে এদের বলা হয় কি অসমখণ্ডকায়ন। তাহলে এবং চিংড়ির ক্ষেত্রে এদের যেমন মস্তক এবং বক্ষ অঞ্চল আলাদাভাবে দেখা যায়, চিংড়ির ক্ষেত্রে কিন্তু মস্তক বা বক্ষ অঞ্চল আলাদাভাবে দেখা যায় না, এদের মস্তক এবং বক্ষ অঞ্চল একসাথে যুক্ত হয়ে কি মস্তবক্ষ অঞ্চল বা শিরোবক্ষ অঞ্চল বলে আমরা, শিরোবক্ষ অঞ্চল গঠন করেছে। এবং এদের শিরোবক্ষ অঞ্চল এবং উদর অঞ্চল আলাদাভাবে দেখা যায়, কিন্তু মস্তক এবং বক্ষ অঞ্চল আলাদাভাবে আলাদা করা যায় না, অর্থাৎ পৃথক করা যায় না। ঠিক আছে, তাহলে তোমরা অবশ্যই এইগুলো পড়বে, অর্থাৎ আমরা আজকে পড়লাম প্রাণী বৈচিত্র্য, প্রাণী শ্রেণীবিন্যাসের ভিত্তি কি এবং ঘূর্ণিস্তর প্রতিসাম্য খণ্ডকায়ন। এগুলো তোমরা পড়বে, খাতায় লিখবে এবং প্রয়োজনীয় চিত্রগুলো প্র্যাকটিস করবে। তো আজকে এ পর্যন্ত, আগামী ক্লাসে আমরা অন্য একটি টপিক নিয়ে, অর্থাৎ এই ক্লাসের এই অধ্যায় দ্বিতীয় ক্লাস নিয়ে হাজির হব। সে পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।